হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। ওয়েলকাম টু লার্নিং হাব 360। আজ আমরা টেন্সটাকে রিভাইজ করব। তোমরা সকলেই টেন্স সম্পর্কে জানো এবং আজ আমরা অনেক কি ওয়ার্ড ধরে ধরে টেন্সটাকে আবার রিভাইজ করব। এবং টেন্স হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার গ্রামারের মধ্যে। টেন্সটাকে আমাদেরকে কনসেপ্ট অনুযায়ী পুরো ক্লিয়ার কনসেপ্টে জানতে হবে। ওকে, সো টেন্স মানেটা কি আমরা জেনে নিই। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল অর্থাৎ কোনো কাজ, ক্রিয়া অর্থাৎ কোনো কাজ যে সময় ঘটে সেই সময়টাকে টেন্স বর্ণনা করে। অর্থাৎ ধরো তুমি গতকাল কোনো একটা কাজ করছিলে, বই পড়ছিলে, এটা পাস্টে ঘটছে অর্থাৎ অতীতে ঘটছে। তুমি এখন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, এটা তুমি বর্তমানে করছো। এবং ভবিষ্যতে ধরো তুমি কোথাও একটা যাবে, তাহলে সেটা ভবিষ্যতের কাজ হয়ে গেল। তাহলে দেখবে আমাদের লাইফের সমস্ত কাজগুলোকে আমরা এই তিনটে ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ আমরা পাস্টে কোনো কিছু একটা করে এসেছি, বর্তমানে কিছু একটা আমরা করছি এবং ভবিষ্যতে আমরা কোনো কিছু করব। এই কনসেপ্টটাই হচ্ছে টেন্সের কনসেপ্ট। তাহলে দেখো কি বলছে, কোনো কাজ বা ক্রিয়া যে সময় সংঘটিত হয় বা যে কালে সংঘটিত হয় তাকে টেন্স বলা হয়। টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি। অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম, প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল, পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল এবং ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। প্রত্যেকটার উদাহরণ দেওয়া হয়েছে, দেখো। আই ইট রাইস, আমি ভাত খাই। অর্থাৎ আমি ভাত খাই, আমি সাধারণভাবে বর্তমানে ভাত খাই। আই এট রাইস অর্থাৎ আই এট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম, অর্থাৎ এটা পাস্টে ঘটেছে। এবং আই শ্যাল ইট রাইস অর্থাৎ আমি ভাত খাবো, অর্থাৎ ইন ফিউচার আমি ভাত খাবো। তাহলে আমরা টেন্সকে তিনটে ভাগে ভাগ করলাম, কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এরপর দেখো প্রত্যেকটা টেন্সকে, অর্থাৎ এই তিন প্রকার টেন্সকে আবার চারটে ভাগে ভাগ করা হয়। কি কি? ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো মেনলি আমাদেরকে তিনটে মনে রাখতে হবে। অর্থাৎ ইনডেফিনাইট, যার আরেকটি নাম হচ্ছে সিম্পল, আরেকটি নাম হচ্ছে কি সিম্পল টেন্স। আর কন্টিনিউয়াস, দেখো আমরা অনেক সময় বলে থাকি যে কন্টিনিউয়াসলি সে বক বক করছে বা কিছু এরকম অনেক উদাহরণ দিয়ে থাকি। তাহলে কন্টিনিউয়াস মানেটা বুঝতে পারছো? কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কিছু যখন চলতে থাকে, ঠিক আছে। আর পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর আজ আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আমি পুরো পরপর একটা প্লেলিস্ট বানাবো প্রত্যেকটা টেন্সের উপরে এবং এক একটা ভিডিওতে এক একটা টেন্সের ভাগগুলো শেখাবো। তো প্রথম যেটা আমরা আজকে শিখছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, সো কী বলছে, বর্তমানকালে সাধারণভাবে যে কাজগুলো ঘটে থাকে সেগুলোকে বলা হয় কি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এছাড়া আর কি কি হলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়? যখন ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। এ দুটোর উদাহরণ আমি পরে বলে দিচ্ছি। তার আগে আমরা একটু স্ট্রাকচারটা সম্পর্কে জেনে নেব, গঠন প্রণালী। স্ট্রাকচারটা কি হয়? দেখো যে কোনো একটা সিম্পল সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের একটা বেসিক স্ট্রাকচারের প্রয়োজন হয়। কেমন সেই স্ট্রাকচারটা? এস ভি ও। ওকে, এস ভি ও এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এস মানে হচ্ছে সাবজেক্ট, ভি মানে হচ্ছে ভার্ব আর ও মানে হচ্ছে অবজেক্ট। তুমি যদি এই তিনটেকে ঠিক এই সিকোয়েন্স অনুযায়ী বসাও তাহলে তুমি কিন্তু একটা সিম্পল সেন্টেন্স ইজিলি ক্রিয়েট করতে পারবে। আর যারা প্রথম প্রথম শিখছে ট্রান্সলেশন তাদের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই অনুযায়ী একটা সেন্টেন্স ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আমরা দেখে নিই যে স্ট্রাকচার অনুযায়ী কি হচ্ছে। সাবজেক্ট
প্রথম বসে সাবজেক্ট, তারপরে বসে ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট। ভার্বের ফার্স্ট ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ওকে, যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স শিখছি সেই জন্য প্রেজেন্টে আমাদের ভার্বটা অলওয়েজ প্রেজেন্ট ফর্মে হবে। এরপর দেখো আমাদের আসছে সেটা হচ্ছে স্পেশাল একটা রুল। তার ক্ষেত্রে স্ট্রাকচারটা একটু চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? প্রথমে দেখো সাবজেক্ট বসছে, তারপরে দেখো ভার্ব এবং ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হচ্ছে এবং তারপরে অবজেক্ট বসছে। তাহলে আমরা এখানে দুটো স্ট্রাকচার পেলাম। একটা স্ট্রাকচারে আছে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট। আরেকটা স্ট্রাকচারে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট, ভার্ব, তার সঙ্গে এস বাই এস এবং অবজেক্ট। তাহলে কোথাও ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হচ্ছে এবং কোথাও হচ্ছে না। এটা মনে রাখবে, আমি স্পেশাল রুলসটা বলে দিচ্ছি। তার আগে এটা মনে রাখবে যে একমাত্র টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনাইটই এমন একটি টেন্স যেখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তুমি যদি কোথাও কোনো সেন্টেন্স দেখো যেটার সঙ্গে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত আছে, তাহলে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে যে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ওকে, তো আমি এই স্পেশাল রুলসটা বলছি, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আগে কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। দেখো এক্সাম্পল হিসেবে বলছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। প্রথমে আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব প্লে এবং তারপরে অবজেক্ট ফুটবল। ওকে, এবং তুমি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাইও করতে পারবে এখান থেকে। কিভাবে আইডেন্টিফাই করবে? না, একদম ইজি একটা ফর্মুলা আছে। তুমি ভার্ব অর্থাৎ এই প্লেটাকে যদি কে দিয়ে প্রশ্ন করো, কি দিয়ে? না কে দিয়ে প্রশ্ন করো। যদি কে দিয়ে প্রশ্ন করো তাহলে অলওয়েজ যে অ্যান্সারটা পাবে সেটা হবে সাবজেক্ট। দেখো তুমি এখানে প্রশ্ন করো খেলা করছে, কে খেলা করছে? না আমি খেলা করছি, আই। তাহলে এখানে সাবজেক্টকে আই। এরপরে ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করো, কি এবং কাকে। এই দুটো জিনিস দিয়ে যদি তুমি প্রশ্ন করে যে অ্যান্সারটা পাবে সেটা তুমি অবজেক্ট পাবে। দেখো এখানে কি খেলা করছে? না ফুটবল খেলা করছে। কাকে দিয়ে এখানে প্রশ্ন করলে কোনো অ্যান্সার আসছে না। যাই হোক, কি দিয়ে প্রশ্ন করে তাহলে তুমি পেয়ে গেলে ফুটবল, অর্থাৎ ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে শিখে গেলাম। তারপরের এক্সাম্পলটা কি বলছে দেখো, আই ইট রাইস, সরি ইউ ইট রাইস, তুমি ভাত খাও। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। দেখো এখানে লাস্টের যে থার্ড যে এক্সাম্পলটা আমি দিলাম, এখানে দেখো আই অ্যাম এ স্টুডেন্ট, এই যে অ্যাম যেটা আছে এটাকে বলা হয় বি ভার্ব। এখানে বি ভার্ব, দেখো এখানে পয়েন্ট দিয়ে বলা আছে এখানে বি ভার্ব মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এই বি ভার্বের অ্যাম যেটা আছে এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, সেই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হচ্ছে। ওকে, তারপরে দেখো যে স্পেশাল রুলসের কথা আমি বলছিলাম, সেই স্পেশাল রুলসটা কি আসলে? স্পেশাল রুলসটা হচ্ছে, ভালো করে এটা মুখস্থ করবে, একদম মুখস্থর মতন যেন থাকে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। একদম ইজি একটা রুল, মনে রাখতে কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে সাবজেক্টটি, এর আগে আমরা দেখেছি সাবজেক্ট কীভাবে আইডেন্টিফাই করব। তো সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এবারে এই যে পার্সনের কথা বলছে, এই পার্সন আসলে কি সেটা আমাদেরকে জানতে হবে, না হলে তো আমরা ভার্বের সঙ্গে এস বাই এস কখন যুক্ত হবে আর কখন হবে না সেটা তো বুঝতে পারবো না। সো ফার্স্টে বলছে দেখো ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি? আই, মি, মাই। অর্থাৎ সাবজেক্টগুলোকে কয়েকটা পার্সনে ভাগ করা হয়, মেনলি তিনটে পার্সনে ভাগ করা হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কারা? না আই, মি, মাই, অর্থাৎ আমি আমরা দিয়ে যা কিছু আছে সব হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কারা? তুমি তোমরা দিয়ে ইউ, ইয়োর্স যা কিছু আছে এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। এবং থার্ড পার্সন যেগুলো, সেগুলো দেখো আমি এখানে দুটো ভাগ করে দিয়েছি। থার্ড পার্সন দেখো এখানে যেগুলো আছে হি, হিজ, হিম, শি, হার, ইট, দিস, দ্যাট, রাম, দেয়ার, দে, দিস, সব কিছুই কিন্তু থার্ড পার্সন।
এর মধ্যে দেখো আমি দুটোভাবে এখানে ভাগ করে দিয়েছি, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। তাহলে সিঙ্গুলার কোনগুলো? যেগুলো একজনই বোঝায়। ধরো হি বললো, হি মানে সে বা তিনি, একজনকেই বোঝাচ্ছে, তো সেই জন্য সিঙ্গুলারের ঘরে বসেছে। এবং দে, দে মানে হচ্ছে তাহারা, তাহারা অর্থাৎ অনেকজন, তাহারা তো একজন আর হতে পারে না, তাহারা বোঝালে তো অনেকজনকে বোঝায়, সেই জন্য সেটা হয়ে যাচ্ছে কোথায় না প্লুরালের ঘরে। এটা ভাগ করার কারণটা এটাই যে আমাকে মাথায় রাখতে হবে একমাত্র কিন্তু সিঙ্গুলার হয় যদি সাবজেক্টটি থার্ড পার্সন তো অবশ্যই হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গুলারও হতে হবে। সিঙ্গুলার যদি হয় তাহলে কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। যদি প্লুরাল হয়, ধরো থার্ড পার্সন হলো কিন্তু প্লুরাল হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে পারবো না। তো এখানে দেখো আমরা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলে বলছে হি ড্রজ আ পিকচার। দেখো এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে। কারণ কি? কারণ হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, সেই জন্য এখানে ভার্বের শেষে এস যুক্ত হচ্ছে। রাম ইটস রাইস, এর ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। এরপরে দেখো রাম অ্যান্ড রহিম ইট রাইস। ভালো করে বুঝবে এখানে থার্ড যে এক্সাম্পলটা, যে দেখো এখানে স্টার মার্ক করা আছে, অর্থাৎ রাম এবং রহিম এই যে সাবজেক্টটা যখন পুরোটাই হবে, ঠিক আছে, পুরোটা হলে কি হবে, তখন আর সিঙ্গুলার থাকবে না, প্লুরাল হয়ে যাবে। সেই জন্য এখানে দেখো ভার্বের সঙ্গে আর এস যুক্ত হচ্ছে না, ঠিক আছে। তারপরে দেখো বলছে ইট ক্রিয়েটস, ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমাদের কি হলো, ক্রিয়েটস হলো, এ ট্রাবল, একটা সমস্যা তৈরি করে, এটা একটা সমস্যা তৈরি করে। তারপরে দেখো কি বলছে, ইট ইজ আ বিউটিফুল প্লেস। এখানেও ভালো করে বোঝো, এখানে দেখো এখানে যে মেন ভার্বটা আছে, দেখো এখানে কিন্তু আর অন্য কোনো ভার্ব নেই, ইজ অ্যাজ এ মেন ভার্ব ইউজ হচ্ছে। এবং ইজ মানে তুমি বুঝতে পারছো বি ভার্ব, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা হওয়া, কোনো কিছু হওয়া বোঝাই, সেটাই বোঝাচ্ছে এখানে। ইট ইজ আ বিউটিফুল প্লেস, এটা একটি খুব সুন্দর জায়গা। এখানে বি ভার্বের সঙ্গে দেখো ইট কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, তার বলে কি আমি ইজের সঙ্গে কোনো এস বা ইএস যুক্ত হবে, এমনটা কিন্তু হয় না। সেই জন্য বলে দিচ্ছে যে বি ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় না। একমাত্র কাদের সঙ্গে হয়, যদি সেখানে বি ভার্ব ছাড়া অন্য কোনো মেন ভার্ব, কোনো অ্যাকশন ভার্ব যদি থাকে, তাহলে কিন্তু তার সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। ওকে, এবার আমরা এতক্ষণ তাহলে আমাদের স্পেশাল রুল সম্পর্কে জানা হয়ে গেল। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই এস বা ইএস কিভাবে যুক্ত করতে হয় সেই সম্পর্কে একটু জেনে নেব। তো প্রথমে দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের শেষে এস বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয়, এস যুক্ত করা হয়। যেমন দেখো যদি রাইট থাকে, রাইট থাকে, সেটা যদি কোনো থার্ড পার্সনের পরে বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে বসে, তাহলে সেখানে কি হবে, শুধুমাত্র রাইটের সঙ্গে এস, সিম্পল একটা এস যুক্ত হয়েই কিন্তু রাইটস হয়ে যাবে। যেমন হচ্ছে ওয়াক ওয়াকস, ওকে, ইট ইটস, রান রানস। ওকে, তারপরে দেখো সেকেন্ড একটা রুল বলছে কি না, ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ঠিক তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইয়ের বদলে আইএস যোগ করতে হয়। ঠিক আছে, এটা অনেকটা কিন্তু সেই সিঙ্গুলার প্লুরালের তুমি এখানে ম্যাচ করতে পারবে। তো আমরা ভার্বের ক্ষেত্রে দেখে নিই কি আছে, ক্রাই। দেখো ক্রাই আছে এবং শেষে ওয়াই আছে এবং তার আগে দেখো কনসোনেন্ট আছে, আরটা হচ্ছে কনসোনেন্ট, সেই জন্য কি হয়ে যাচ্ছে, আইটা উঠে গিয়ে আইএস হয়ে যাচ্ছে। ওকে, এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, পিডিএফটা তোমরা পেয়ে যাবে, পিডিএফে দেখে নিও। এরপরে দেখো লাস্ট একটা রুলস আছে, সেটা হচ্ছে ভার্বের শেষে যদি ও, এস, এসএস, এসএইচ, এইচ, এক্স, জেড ইত্যাদি থাকে, তাহলে সেখানে ইএস যুক্ত হয়। ওকে, তাহলে ভার্বের সঙ্গে তোমার কখনো এস, কখনো ইএস, কখন কোনটা হবে এটা কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাহলে পরীক্ষার হলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, যেমন দেখো গো আছে, শেষে ও আছে, সেই জন্য ইএস যুক্ত হচ্ছে। ওকে, এবং এখানে আরও কয়েকটা উদাহরণ আমি দিয়ে দিলাম। এরপরে আমরা দেখব যে কোন ওয়ার্ডগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট হতে পারে। দেখো সেন্টেন্সের মধ্যে যদি তোমার থাকে সামটাইমস, অফেন, ইউজুয়ালি, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো যদি থাকে, নাও, দেন, ঠিক আছে, এভরিডে, এভরি ইয়ার, এসব যদি থাকে, অলওয়েজ, রেগুলারলি, অকেশনালি, ঠিক আছে, এইসব যদি থাকে, তাহলে
কি হবে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সেই হবে। যেমন বলছে দেখো, আই অফেন টেক টি, দে ইউজুয়ালি প্লে ইন দ্য মর্নিং। ঠিক আছে, তাহলে দেখো তারা সাধারণভাবে সকালবেলা খেলা করে। এই কাজটা দেখো অভ্যাসগত একটা জিনিস বোঝাচ্ছে না, যে তারা বা আমি যদি এখানে বলতাম যে আই রিড নিউজ পেপার এভরিডে, আমি প্রতিদিন সংবাদপত্র পড়ি, সংবাদপত্র আমি প্রতিদিন পড়ি, অর্থাৎ এটা আমার একটা হ্যাবিট, এটা আমার অভ্যাস, প্রতিদিন আমার নিউজ পেপার পড়তেই হবে। বা কারোর ধর সকালবেলা উঠে একটু হোয়াটসঅ্যাপ করার ইচ্ছা, সে তাহলে কিন্তু তার সেটা হ্যাবিট। ঠিক আছে, সে প্রতিদিন সকালবেলা উঠে আগে ফার্স্টে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান চেক করে, তো এটা হচ্ছে তার হ্যাবিট। তো যার যেমন হ্যাবিট, সে এগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সেই লিখবো যখন হ্যাবিট বোঝাবে। আর কি, আর একটা জিনিস দেখবে, আমি পিডিএফের ফার্স্টে দেখিয়েছিলাম হ্যাবিট এবং ইউনিভার্সাল ট্রুথ। যেটা ইউনিভার্সাল ট্রুথ কোনগুলো না, বলছে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, সূর্য সূর্য স্থির এবং পৃথিবী তার চারিদিকে ঘুরছে। ওকে, তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই কথাটা হচ্ছে একটা চিরন্তন সত্য, অর্থাৎ এটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথ হিসাবেই মানি। তারপরে দেখো, সুগার টেস্টস সুইট, অর্থাৎ সুগার অর্থাৎ চিনি হচ্ছে মিষ্টি, চিনি হচ্ছে মিষ্টি, এটা মানে তোমার ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথগুলো আসলে কী বলো তো, যেটা আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে বা অনেক দিন ধরে আমরা যেটা শুনে আসি বা দেখে আসি, আমরা নিজে চোখে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। যেমন হচ্ছে দেখো, যে গাছ আমাদের অক্সিজেন দেয়, এই উদাহরণটা যদি আমি বলি, এটাও কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ, কারণ এটা একটা চিরন্তন সত্য, এটা সব জায়গায় সমান। ধরো ইন্ডিয়ার গাছ আমাদের অক্সিজেন দেয়, আর আমেরিকার গাছ ধরো কার্বন ডাই অক্সাইড দেয়, এমনটা তো কিছু না, সমস্ত পৃথিবীতে সেটা সমানভাবে কার্যকর। তো এমনটা কিছু যখন বোঝাবে তখন সেটা কি হয়ে যাবে, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে বোঝা গেল ইউনিভার্সাল ট্রুথ, এবং যখন কোনো হ্যাবিট বোঝাবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করব। এরপরে আমরা নেগেটিভ এবং কোশ্চেনে আসব। নেগেটিভ কিভাবে করতে হয়, কিভাবে কোশ্চেন করতে হয়, সেটা আমরা পরের ভিডিওতে জানব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে বা আমার বোঝাতে অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এবং এটা আমার ফার্স্ট ভিডিও, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমরা এই টেন্সের উপরেই একটা প্লেলিস্ট বানাবো, এবং শুধু টেন্স নয়, গ্রামার সম্পর্কে পুরো একটা প্লেলিস্ট তৈরি হবে। তাছাড়া বিভিন্ন জেনারেল নলেজ সম্পর্কেও এখানে ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক। থ্যাংক ইউ।